ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন আপনারা দেখছেন প্রত্যেক দিন, জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আলোচনা করব, পরিবেশ সুরক্ষায় কৃষি। সত্যি পরিবেশকে ভালো রাখার জন্যে বা পরিবেশকে বাঁচাতে গেলে কৃষির কতটা ভূমিকা আছে সে সম্পর্কে বিস্তারিত জানব। আমাদের সঙ্গে আছেন ডক্টর ভোলানাথ মণ্ডল, অধ্যাপক, উদ্ভিদ সুরক্ষা বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার। নমস্কার। একটু বিস্তারিতভাবে আপনার কাছে জানি যে পরিবেশের সঙ্গে কৃষির সম্পর্কটা ঠিক কতখানি? হ্যাঁ, বলতে গেলে যে কৃষিকাজ শুরু হয়েছিল পৃথিবীতে প্রায় আজ থেকে 10,000 বছর আগে। তখন কৃষিকাজ ছিল প্রকৃতি নির্ভর, এবং এটা বলতে দ্বিধা নেই যে মহিলারাই প্রথম কৃষিকাজের সূচনা করেছিল পৃথিবীতে। কারণ পুরুষরা খাদ্য সংগ্রহ করে আনতো এবং মহিলারা দেখেছিল সে তার বীজগুলো পাশে ফেলে যে সেগুলো থেকে আবার নতুন চারা সৃষ্টি হচ্ছে, গাছ হচ্ছে, সেখান দিয়ে ফল পাওয়া যাচ্ছে, এবং তারাই প্রথম সূচনা করেছিল। এবং তখন যেহেতু প্রকৃতি নির্ভর কৃষি ছিল, সেই জন্য তখন কোনো রকমের রাসায়নিক বিষ, কীটনাশক বা সার এ সমস্ত ব্যবহার করা হতো না। তারপর 60-এর দশকের শেষের দিকে যখন আমাদের গ্রিন রিভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব সূচনা হলো, তখন থেকে রাসায়নিক নির্ভর কৃষি হয়ে গেল, এবং তারপর থেকেই শুরু হলো নানা রকমের বিপত্তি কৃষিতে, এবং প্রাকৃতিক কৃষির সঙ্গে রাসায়নিক কৃষির একটা দ্বন্দ্ব। এই যে রাসায়নিকের ব্যবহার শুরু হলো, প্রাকৃতিক কৃষির সঙ্গে একটা ঝগড়াও শুরু হলো, একটা দ্বন্দ্ব শুরু হলো। তার পাশাপাশি আধুনিক কৃষি যন্ত্রপাতি যেগুলো, সেগুলোও কিন্তু কৃষি জগতে আস্তে আস্তে চলে এলো। এইগুলোর কতটা প্রভাব আছে সরাসরিভাবে পরিবেশের ওপর? হ্যাঁ, কৃষি যন্ত্রপাতিও কিন্তু সেই সবুজ বিপ্লবের ফলাফল। এবং প্রথমে কী হতো, আমাদের বলদ অর্থাৎ গরু দিয়েই এবং গরু, নাঙল এই সমস্ত দিয়েই আমরা চাষবাস করতাম, বা কোদাল দিয়ে মানুষ প্রথমে চাষবাস করতে শিখেছিল। তারপরে যখন সবুজ বিপ্লব আসলো, বেশি ফলন পেতে হবে, কারণ লোক সংখ্যা বেড়েছে দিন দিন, সেই জন্য আমাদের খাদ্যের যোগান দিতে হবে, খাদ্য সুরক্ষার জন্য সবুজ বিপ্লব। কিন্তু যে সমস্ত কৃষি যন্ত্রপাতি আমরা কৃষিতে ব্যবহার করতে শুরু করলাম, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ট্রাক্টর, পাওয়ার টিলার, পাম্প সেট, এখন তো কম্বাইন হারভেস্টার, রাইস রিপার বা রাইস ট্রান্সপ্লান্টার, অনেক রকমের আধুনিক যন্ত্রপাতি চলে এসেছে কৃষিতে। এবং এই আমরা কিন্তু এটা সবাই জানি যে ভূমি ক্ষয়ের প্রধান একটি কারণ হলো জমি কর্ষণ। তো আমি সেই নাঙল দিয়েই কর্ষণ করি বা আধুনিক যন্ত্রপাতি দিয়ে কর্ষণ করি, জমি যাই দিয়ে করি না কেন, এই যন্ত্রপাতি দিয়ে কর্ষণ করলেই আমার ভূমিক্ষয় হবে, এবং জমিতে যে সমস্ত জৈব পদার্থ, সেগুলো অবশ্যই বর্ষার জলের সঙ্গে চুঁইয়ে নিচে চলে যাবে, বা ঢালু জমি হলে, যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো ঢালু জায়গা হলে তো অবশ্যই সেটা নিচের জমিতে চলে যাবে। মানে জমি পুরোপুরি জৈব পদার্থ শূন্য হয়ে যাবে, এবং জৈব পদার্থ শূন্য হলেই আমার রাসায়নিক সার যতই দিই জমিতে, সেগুলোর কোনো কার্যকারিতা আসবে না, কারণ গাছকে সেই রাসায়নিক সারগুলোর খাদ্যোপযোগী করার মতো জীবাণু আর জমিতে থাকবে না যদি জৈব সার না থাকে। কিন্তু এই যন্ত্রগুলো ব্যবহার করার ফলে তো কৃষিকাজের ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে, কিন্তু সেই সঙ্গে আমাদের আরও একটা ভাবতে হবে গ্লোবাল ওয়ার্মিং, যেটা বিশ্ব উষ্ণায়ন। যে আমরা যতই এই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করছি, ততই হাইড্রোকার্বন জ্বালানি হিসাবে ব্যবহার করছি। সেই হাইড্রোকার্বন থেকে কার্বন মনোক্সাইড, মিথেন, নানা রকমের গ্যাস তৈরি হচ্ছে, সেগুলো আমাদের ওজোন স্তরকে ছিদ্র করে দিচ্ছে। সেই ওজোন স্তর থেকে নানা রকমের অতিবেগুনি রশ্মি বা আরও নানা রকমের রশ্মি, গামা রশ্মি, যেগুলো এসে আমাদের শস্য পর্যায়ের ব্যাঘাত ঘটাচ্ছে। মানে আমাদের সিজন পরিবর্তন, মানে যে মরশুমও চেঞ্জ হয়ে যাচ্ছে, নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হচ্ছে না। তাছাড়া আমাদের দেখা যাচ্ছে যে সময়ে আমাদের যতটা তাপমাত্রা থাকা দরকার, সেই সময় তার চেয়ে অনেক বেশি তাপমাত্রা থাকার দরুন আমরা সেই নির্দিষ্ট ফসল চাষ করতে পারছি না। তাছাড়া আরও একটা জিনিস আছে যে পলি হাউস বা গ্রিন হাউস, যেটা আমরা অসময়ে সবজি চাষ করতে পারি, বা যেটা আমরা পাহাড়ের এলাকায় যেখানে ফ্রস্ট মানে কুয়াশা বা আপনার বরফ
যেখানে পড়ে ঝরে সেই সমস্ত জায়গায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই ধরনের স্ট্রাকচার ব্যবহার করি। আমি পরের প্রশ্নে আসার আগে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, এটা আমার নিজেরও জিজ্ঞাসা, যে এইখানে একটা সুস্থ ব্যালেন্স কি করে তৈরি করা যায় যে আমি যন্ত্রগুলোর ব্যবহারও করব অথচ প্রকৃতিকে ভালো রাখবো? সেক্ষেত্রে আমাদের এখন নতুন কৃষি পদ্ধতি চলে এসে, যেমন জিরো টিলেজ মেশিন, মানে শূন্য কর্ষণ পদ্ধতিতে চাষবাস। এই মেশিনটি ট্র্যাক্টরের সঙ্গে জুড়তে হয়, যদিও পরিবেশ দূষণ সবসময় হবে, এর সঙ্গে কিছু করা নেই, আঙ্গাঙ্গিকভাবে যুক্ত। তবুও এই মেশিন ব্যবহার করলে আমরা মিনিমাম টিলেজ মানে সামান্য মাটি খুঁড়ে আমরা কিন্তু জমিতে বীজ বপন করতে পারি। ধান, গম বা ভুট্টা এই জাতীয় বীজ, মানে যেগুলো ছোট বীজ, সেগুলো বপন করতে পারি। এবং সেক্ষেত্রে কী হবে, আমাদের মাটি কর্ষণ অনেক কম হচ্ছে, সেই জন্য মাটির নাড়াচাড়া বেশি হচ্ছে না। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যে ফুকুওকা, জাপানি সায়েন্টিস্ট, উনি বলেছিলেন ওয়ান স্ট্র রিভলিউশন বা একটি তৃণখণ্ডে বিপ্লব, প্রাকৃতিক চাষের উপরে জোর দিয়েছিলেন যে ভূমিকে কর্ষণ না করে যদি আমরা চাষ করতে পারি এবং ফসলের অবশিষ্টাংশ যেটা এখন আর মাঠে পড়ে থাকে না, আমরা সব কিছুই গুটিয়ে নিয়ে চলে আসি, সেটা যাতে মাঠে পড়ে থাকে সেই ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা অনেকখানি এর হাত থেকে রেহাই পাবো। একজন বিজ্ঞানীর প্রসঙ্গ উঠল, মাটির তলায় জলের ব্যবহার বাড়ার ফলে চাষযোগ্য এলাকাটাও বাড়ছে। বিজ্ঞানীরা কি বলছেন এর প্রভাব সম্পর্কে আগামী দিনে? আমাদের যদি আমরা একটু পিছিয়ে যাই তাহলে দেখবো আগেকার দিনে জমিদার বা রাজারা বড় বড় দিঘি খনন করতেন। হ্যাঁ, সেই দিঘি থেকে সাধারণ মানুষ সেই দিঘির জল পান করতেন, কারণ তখন ওই মাটির তলা থেকে জল তোলার কোনো ব্যবস্থা ছিল না। মহাভারতের যুগে দেখলে আমরা দেখতে পাবো সেই ভীষ্মের সরসজ্জায় যখন ভীষ্ম জল খেতে চেয়েছিলেন, সেই সময় অর্জুন মাটির তলা থেকে জল তুলেছিলেন তীর দিয়ে। তো সেই সময় ভীষ্ম বলেছিলেন, পড়া আর কি বলতে পারবো না তো, হ্যাঁ, যে তুমি মাটির তলা থেকে যেটা তুললে সেটা বিষ তুললে, হ্যাঁ, এবং এই বিষ যদি পরপর উঠতে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তো মাটির তলার জল, যেখানে নিচে মাটির তলার জল যত আমরা তুলব তত মাটির সঙ্গে যে সমস্ত মাটির তলায় যে আমাদের বিভিন্ন রকম মিনারেলস আছে, তার সঙ্গে যে সমস্ত ভারী ধাতু, আর্সেনিক, ফ্লুরাইড, এই জাতীয় যে ক্যাডমিয়াম, এই জাতীয় যে ভারী ধাতু যেগুলো অত্যন্ত ক্ষতিকারক, সেই ধাতুগুলোও কিন্তু উপরে উঠে আসছে এবং ওই রাসায়নিকগুলো বিভিন্ন ফসলের সঙ্গে মিশে যাচ্ছে। ফসলের আমাদের যেমন ধানে পাওয়া গেছে, ডিমে পাওয়া যাচ্ছে, স্ট্র মানে ধানের যে কাণ্ড বা খড় সেখানে পাওয়া যাচ্ছে, মানে আমাদের সমস্ত খাদ্য শৃঙ্খলটা বিষাক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই বিষের হাত থেকে বাঁচতে গেলে আমাদের সারফেস ওয়াটার, যে পুকুর, খাল, বিল, নালা বা রেন ওয়াটার হারভেস্টিং মানে বৃষ্টির জল ধরে রেখে তার ব্যবহার যদি আমরা করতে পারি, যত দিন যাচ্ছে পুকুর, খাল, বিল সবই তো বোঝানো হচ্ছে। এটা একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আমাদেরকে সেই পুকুর, খাল, বিলের জল যদি আমরা না ব্যবহার করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বিষাক্ত পৃথিবী দিয়ে যাব। আপনি রাসায়নিক বিষের কথা উল্লেখ করলেন আলোচনার একদম শুরুতেই। এবারে আরেকটু জানি যে এই বিষ প্রয়োগের ফলে কি কি সমস্যা দেখা দেয়? রাসায়নিক বিষের জয়যাত্রা শুরু হয়েছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, ডিডিটি আবিষ্কারের পর থেকে, এবং তখন ডিডিটিকে ধরা হয়েছিল ভগবানের আশীর্বাদ রূপে। কারণ ওই সময় মশার কামড়ে, সেই যে মিত্রপক্ষ শত্রুপক্ষ যে যুদ্ধ, সেই সময় তো মশার কামড়ে প্রচুর সৈন্য মারা যাচ্ছিল। সেই সময় তাদের রক্ষাকর্তা হিসেবে ডক্টর পল মুলার, জার্মান সায়েন্টিস্ট, উনি ডিডিটি আবিষ্কার করেছিলেন। এবং সেটা আবিষ্কার নয়, মানে ডিডিটি যে ইনসেক্টের উপরে কার্যকারী ভূমিকা আছে, তাদেরকে দমন করতে পারে, তার যে প্রপার্টি সেটাই উনি বলেছিলেন। এবং তারপর থেকে ডিডিটি এবং তার নানা রকম অ্যানালগস, মানে ডিডিটি থেকে তৈরি আরও নানা রকম কৃষি বিষের সূচনা হয়েছিল। তারপরে আজ অবধি 5 রকমের প্রজন্মের কৃষি বিষ আমরা পাচ্ছি। সেই 5 রকমের প্রজন্মের কৃষি বিষের লেভেল যদি আমরা দেখি, একটা টক্সিসিটি ট্রায়াঙ্গেল বলে একটা সিম্বল থাকে প্রতিটি বিষের গায়ে। আচ্ছা, সেখানে লাল, হলুদ, নীল এবং সবুজ, এই 4 রকমের টক্সিসিটি ট্রায়াঙ্গেল আছে। লাল মানে অত্যাধিক বিষাক্ত, হলুদ মানে খুব বিষাক্ত, নীল মানে মাঝারি বিষাক্ত, আর সবুজ মানে কম বিষাক্ত। আমরা যদি পরপর সাজাই ক্যাটাগরি ওয়াইজ, তাহলে আমাদের যখন বিষ ব্যবহার করতে হবে তখন আমরা অবশ্যই নিচের দিকের বিষগুলো ব্যবহার করব।
কারণ উপরের দিককার বিষগুলো হলো মানে লাল এবং হলুদ, এগুলোকে বলে ডার্টি ডজন অনেক সময় বলে, বা পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট। মানে এরা অনেক দিন যাবৎ মাটিতে অবিকৃত অবস্থায় থাকে এবং ফসলের মধ্যেও অবিকৃত অবস্থায় চলে আসে এবং বায়োম্যাগনিফিকেশন হয়ে, মানে আমাদের যদি খাদ্য শৃঙ্খলে ঢুকে গেল বা খাদ্য পিরামিডে ঢুকে গেল, তাহলে সেখান দিয়ে কিন্তু এই বিষ সমস্ত জীবকুলের মধ্যে চলে যাচ্ছে, এক একটি খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ছে। শেষকালে একদিন দেখা যাবে যে আমাদের অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। এমনিতেই দেখুন না, অনেক আগে মাছ পাওয়া যেত, সাপ, ব্যাঙ, যেগুলো আগে ধান খেতে পাওয়া যেত, সেগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না। আর অধিকাংশ কৃষক বন্ধুর ক্ষেত্রে দেখা যায় যে সুসংহত ব্যবহারটা কিন্তু তারা জানেন না। না, এটা আমাদের মানে রাজ্য কৃষি দপ্তর এবং কেন্দ্রীয় কৃষি দপ্তর বা নানা রকম রিসার্চ সেন্টার যেগুলো আছে, কৃষি গবেষণাগার, সবাই চেষ্টা করছে, কিন্তু মানুষের কাছে হয়তো সেইভাবে এখনো পৌঁছানো যায়নি, বা অনেক কৃষক বন্ধু আছেন যারা বিশ্বাস করতে চান না যে আমাকে এইভাবে ব্যবহার করলে, যে আমি যদি সুসংহত উপায়ে ব্যবহার করি, আমি যে আমাদের পুরানো পদ্ধতি ছিল যেগুলো, মানে যেটা আইটিকে মানে ইন্ডিজেনাস টেকনোলজিক্যাল নলেজ, যেটা এখানে আরো একটু জুড়বো যে আলোচনার একদম শেষে চলে এসেছি। দেশীয় যে প্রযুক্তিগুলো আছে সেগুলোর ব্যবহার সম্পর্কে আপনি বলুন, তার কুফল বা সুফল, এবং তার সঙ্গে মানে একদম শেষে আপনি একটা বার্তা দিন যে কিভাবে সত্যি কৃষিকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং তার সঙ্গে পরিবেশ খুব ভালোভাবে জুড়ে যাবে, পরিবেশকে ভালো রাখতে পারবো আমরা। হ্যাঁ, সেটা হচ্ছে দেশীয় প্রযুক্তির ব্যবহার কৃষিতে অবশ্যই দরকার। আমাদের আমরা যদি কৃষকের শ্রেণীবিভাগ করি, তাহলে একদম শেষে ল্যাগার্ডস বলে একটা ভাগ ছিল, যারা পুরানো প্রযুক্তিকে আঁকড়ে ধরে রেখেছিল, এবং সেই প্রযুক্তি যারা ধরে রেখেছেন তারা সত্যিই মানে আমাদের আধুনিক কৃষিতে অনেকখানি ভূমিকা পালন করছেন। আমরা দেখেছি যে সবুজ বিপ্লবের ফলস্বরূপ আমাদের যে দেশীয় জাত সেগুলো সব বিনষ্ট হয়ে গেছে। আমাদের যে খনার বচন, যেখান দিয়ে আমরা রোগ পোকা দমন থেকে শুরু করে কোন সময় গাছে মাটি দিতে হবে, কোন সময় গাছে জল দিতে হবে, এই সব কিছু খনার বচনেই ছিল, সেগুলো কিন্তু আমরা সবই ভুলে গেছি। সেইগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। এবং কৃষি বিষের ব্যবহারটা আমি যেটা বললাম যে নিচের দিক দিয়ে, যে লেভেলের নিচের দিক দিয়ে, মানে সবুজ নীল থেকে শুরু করতে হবে। এবং আগে যে আমরা জমিতে আড় মারতাম বা নানা রকম যে পদ্ধতি, পেঁচা বসার বা পাখি বসার ব্যবস্থা করে দেওয়া হতো, সেই ব্যবস্থাগুলোকে ফিরিয়ে আনতে হবে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, মহাত্মা গান্ধী বলেছিলেন যে প্রকৃতি মানুষের চাহিদা মেটাতে পারে কিন্তু লোভ মেটাতে পারে না। তো আমরা অনেক বেশি লোভের বশবর্তী হয়ে প্রকৃতিকে আমরা নিঃশেষ করে দিতে বসেছি আজকে। সেইটা পরিবর্তন করতে হবে। এবং আরেকটা কথা আমি বলবো, রবীন্দ্রনাথ তার একবার বলেছিলেন উনি, যেটা হচ্ছে সভ্যতার সংকটে প্রকৃতিকে অতিক্রম করে কিছু দূর সয়, তারপর আসে বিনাশের পালা। আমরা কিন্তু সেই সন্ধিক্ষণে পৌঁছে গেছি। আমরা যদি প্রকৃতিকে আরও বেশি এক্সপ্লয়েট করি, তাহলে প্রকৃতি একদিন ধ্বংস হয়ে যাবে, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বিষ এবং বিষাক্ত পৃথিবী দিয়ে যাব। ধন্যবাদ ডক্টর ভোলানাথ মণ্ডলকে, চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন। যদিও সময়টা খুব সংক্ষিপ্ত, কিন্তু তবুও তার মধ্যে থেকে, এই আলোচনার মধ্যে থেকে অনেক কথা বেরিয়ে এলো, যেগুলো কৃষক বন্ধুদের মধ্যে হয়তো কেউ কেউ জানেন, আবার অনেক বড় একটা অংশ যারা জানেন না বা যারা অতটা অ্যাওয়্যার নন, তাদের বলবো যে আপনারা একটু সচেতন হন। এখনও কিন্তু সময় আছে আমাদের পরিবেশকে ভালো রাখার। পরিবেশকে সুস্থ রাখতে গেলে কিভাবে কৃষিকাজ আপনি করবেন তার একটা ছবি তো পেলেন। আগামী দিনে আপনারা ঠিক সেই পথ ধরেই এগোন। আশা করি পরিবেশ এবং কৃষি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকবে সুস্থভাবে।
জমিতে ইউরিয়ার ব্যবহার। আপনি কি জানেন যে জমিতে আপনি ইউরিয়া ব্যবহার করছেন তার 2/3 জমির কোনো প্রয়োজনে আসে না, হয় বাষ্পীভূত হয়ে যায়, না হয় ধুয়ে নদীতে মিশে যায়। ইউরিয়ার এই অপচয় রোধ করতে ফসলের যে সময় প্রয়োজন সেই সময়ে ইউরিয়া ছড়িয়ে দিন। মনে রাখবেন, নিমের নির্যাস মিশিয়ে বড়ি আকারে গাছের গোড়ায় দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। ইউরিয়া গাছে নাইট্রোজেন যোগায়। ফসফরাস, পটাশিয়াম বা অন্য কোনো ধরনের অনুখাদ্য প্রয়োগ করে নাইট্রোজেনের যোগান দেওয়া যায় না। সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যদি ইউরিয়া অন্য কোনো পোষকের সঙ্গে ব্যবহার করা হয়। ইউরিয়া সারের অত্যধিক ব্যবহার যদিও গাছের বৃদ্ধি ঘটায়, কিন্তু ফলন কমিয়ে দেয়। ইউরিয়া সারের অত্যধিক ব্যবহার মাটির প্রয়োজনীয় ভালো ব্যাকটেরিয়া এবং অণুজীবকে ধ্বংস করে, ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি লক্ষ্য করা যায়। आइए आइए। टीवी देख रही थी? डिजिटल टीवी नहीं लगवाया? नहीं, पुराना वाला केबल ही ठीक है। पुराने वाला केबल ही रहेगा, बस सेट टॉप बॉक्स लग जाएगा। बेहतरीन पिक्चर क्वालिटी, चुनने को सैकड़ों चैनल। खर्च बढ़ेगा। सेट टॉप बॉक्स कोई महंगा नहीं है, कंप्यूटराइज बिल आएगा, जो चैनल चुना है उसी के पैसे लगेंगे। 31 दिसंबर 2015 तक सभी बचे हुए शहरी क्षेत्रों में केबल टीवी डिजिटाइजेशन अनिवार्य है। आप भी सेट टॉप बॉक्स लगवाने के लिए अपने केबल टीवी ऑपरेटर से संपर्क करें। বিকল্প চাষ আজ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে। প্রথাগত ধান, গম, আলু চাষ না করে আজ অনেক বেশি উপার্জনের জন্য কৃষক বন্ধুরা বিকল্প চাষের দিকে আকৃষ্ট হচ্ছেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কার্তিকডাঙ্গা গ্রামের সুবোধ ঘোষ তাদের মধ্যে একজন। এই চাষটা খুব ভালো চাষ এবং আমরা এইটা মোটামুটি কৃষি বিজ্ঞান, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শ নিয়ে এই চাষটা শুরু করেছিল। তা মোটামুটি এটা ধানের থেকে অনেক লাভজনক চাষ। সুবোধবাবু তাঁর 12 কাঠা জমিতে বিগত কয়েক বছর ধরে শশা চাষ করে অর্থনৈতিক লাভের মুখ দেখেছেন। যে অর্থনৈতিক লাভ তাকে ধান চাষ কোনোদিন দিতে পারেনি। প্রথমে সার ও খোল দিয়ে 12 কাঠা জমিতে মাটি তৈরি করার পর স্থানীয় বাজার থেকে উন্নত মানের শশার বীজ কিনে এনে সেগুলিকে রোপণ করা হয়। 10 থেকে 12 দিনের ভিতর চারাগাছ বেরিয়ে আসে। তখন আবার 40 কিলো 10-26 সার ও 10 কিলো ইউরিয়া প্রয়োগ করা হয়। নিয়মিত ও পরিমাণ মতো জলসেচ 85 থেকে 90 দিনের ভিতর ফল বাজারে বিক্রির উপযুক্ত হয়ে ওঠে। আমি শসা চাষ করতে লেগেছি প্রথম মাটিটা সারটা দিয়ে তৈরি করে, মাটিটা তৈরি হওয়ার পরে শসার খোপ দিয়েছি, বীজটা আঁকুড় করে নিয়ে তারপরে শসার খোপ দিয়েছি। বীজটা সংগ্রহ করা বোলপুর থেকে। বীজটা খোপ দেওয়ার পরে মোটামুটি দিন 10-15 পরে মোটামুটি খোপটা বেঁধে দিয়েছি। বাঁধার পরে কোড়া খোসা জোর টোর দেয়া যাবতীয় দিয়ে মোটামুটি জোর কেজি 40 জোর দিয়েছি এই জমিটাতে। শশা চাষের জন্য বীজ রোপণের উপযুক্ত সময় ডিসেম্বর মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে, যার ফলে মার্চ মাসের শেষ নাগাদ ফলন পাওয়া শুরু হয়, বাজারে দামও পাওয়া যায়। এই মাল তুলতে আরম্ভ করেছি, কুইন্টাল ডেরেক মাল তুলে বিক্রি করা হয়েছে। তা মার্কেট এখন মোটামুটি ভালো, 10 থেকে 12 টাকা এখন রেট যাচ্ছে। তো মোটামুটি ধানের থেকে অনেক লাভজনক চাষ।
বিশ্বভারতী রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানীদের নিয়মিত পরামর্শ এবং কিষাণ কল সেন্টারে ফোন করে সময় সময় সাহায্য সুবোধবাবুর মতো কৃষক বন্ধুদের বিকল্প চাষে প্রভূত সাহায্য করেছে। এইগুলো আমরা কিষাণ কল সেন্টার থেকে এই ফোন করে আমরা জানতে পারি চাষ আবাদের সম্বন্ধে কিছুটা। এই বাজার দর মোটামুটি আমাদের বোলপুরে মার্কেটিং হয়, ওখানে আমরা মাল তুলে ওখানেই বিক্রি করি। আর কিষাণ কল সেন্টার থেকে আমরা হেল্প পাই, আমরা ফোন টোন করে ওখান থেকে এখানে লাগানো প্রসেস এইসবগুলো কিছুটা আমাদের জানা সরাহ হয়। 12 কাঠা জায়গায় শশা চাষ করতে সুবোধ বাবুর মতো কৃষকদের সর্বমোট খরচ হয়েছে আনুমানিক 3000 টাকা। স্থানীয় বাজারে বর্তমানে পাইকারি বাজার দরে ওই ফসল 10 টাকা থেকে 12 টাকা কিলো দরে বিক্রি হয়। অল্প কয়েকদিনের প্রায় 150 কিলো শশা তিনি বাজারে বিক্রি করেছেন এবং আরও করবেন। তাদের সংসারে এই বিকল্প চাষ তাদের জীবনযাত্রার মানেরও পরিবর্তন ঘটিয়েছে। বিকল্প চাষের অর্থনৈতিক লাভ আরও নতুন বিকল্প চাষ করার প্রেরণা দিয়েছে। কৃষক স্তরে সহজ প্রক্রিয়ায় জৈব শস্য নিয়ন্ত্রক প্রস্তুতি। নিম বীজ নির্যাস NSKE 4% প্রস্তুতি। 400 গ্রাম শুষ্ক নিম বীজ দানার গুঁড়ো তৈরি করতে হবে। 40 গ্রাম গুঁড়ো পাতলা মসলিন কাপড়ে বেঁধে 1 লিটার পাত্রে 400 থেকে 500 মিলিলিটার জলে 12 থেকে 15 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মিশ্রণটি ভালো করে নেড়ে পরিশ্রুত করে জল মিশিয়ে মোট পরিমাণ 1.0 লিটার করতে হবে। প্রতি লিটার তরল মিশ্রণে 2.0 গ্রাম সাবান গুঁড়ো মিশিয়ে স্প্রে করতে হবে। নিম বীজ দানার 4% নির্যাস দিয়ে লেদা পোকা, ঘোড়া পোকা, পাতামোড়া পোকা, চষি পোকা ও মাকড় নিয়ন্ত্রণ করা যায়। জমির ধান কেটে ফাঁকা জমিতে টমেটো চাষ করে আজ অর্থনৈতিক সাফল্য পেয়ে সংসারের হাল ফিরিয়েছেন বীরভূম জেলার কার্তিকডাঙ্গা গ্রামের যোগেন ঘোষ। আর এইভাবেই বিকল্প চাষের মাধ্যমে অতিরিক্ত আয়ের সন্ধান করে চাষকে লাভজনক করতে এগিয়ে এসেছেন কৃষকেরা। নতুন নতুন লাভজনক চাষের খোঁজ করে তার মাধ্যমে কৃষিকাজকে আজ লাভজনক করে তুলেছেন তাঁরা। বোলপুরের কাছে কার্তিকডাঙ্গা গ্রামের যোগেন ঘোষ চাষের ক্ষেত্রে টমেটোর মতো নিত্য প্রয়োজনীয় সবজিকে চাষ করে বিকল্প আয়ের পথ খুঁজে আজ যেমন লাভের মুখ দেখছেন, তেমনি অন্য চাষি ভাইদেরও উৎসাহ দিয়েছেন। আমি স্বর্ণ ধান তুলে 10 কাঠা জমি টমেটো চাষ করেছি। এটার জাতের নাম অভিলাষ। তা আগে যাক এই জমিটা ধানের পরে পড়ে থাকবে, সেই জন্য আমি টমেটো চাষ দীর্ঘদিন ধরে করি, লাভজনক চাষ। প্রথমে 10 কাঠা জমিতে চাষ করে কাঠা প্রতি 5 কিলো 10-26 পটাশ, ইউরিয়া এবং জৈব সার মিশিয়ে মাটি তৈরি করে লাঙল চালিয়ে মাটিকে চাষের উপযোগী করে তুলেছেন। 10 কাঠা জমিতে 700টি টমেটো চারাগাছ রোপণ করে তাতে নিয়মিত ও পরিমাণ মতো জলসেচ দিয়ে 10 থেকে 75 দিনের মাথায় ফসল পাওয়া যায়। 10 কাঠা জমিতে 700 চারা বসিয়েছি। আর জোর আমরা কাঠা পিছু 5 কেজি 10-26 এবং জৈব খোল, সরষের, পটাশ, ইউরিয়া চাপান হিসেবে দিয়ে থাকি।
টমেটো দুবার চাষ করা হয়। প্রথমবার অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে লাগালে ডিসেম্বরের মাঝামাঝি ফলন দিতে শুরু করে। দ্বিতীয়টি জানুয়ারি মাসের প্রথমে চারা রোপণ করলে মার্চের শেষ নাগাদ ফলন পাওয়া যায়। 10 কাঠা জমিতে টমেটো চাষের আনুমানিক সর্বমোট খরচ পড়ে 3 থেকে 3,500 টাকা। স্থানীয় বাজারে সেই ফসল পাইকারি হারে সর্বনিম্ন 9 টাকা কিলো দরে বিক্রি হলে কৃষকের হাতে আসে প্রায় 15 থেকে 20,000 টাকা, যা অন্য ফসলের থেকে অনেক বেশি। স্বাভাবিকভাবে মুনাফাও বেশি। সারা বছরই বাজারে টমেটোর একটা নিজস্ব চাহিদা থাকে, তাই এই ফসল সহজেই বিক্রি হয়ে যায়। কৃষকদের তাই ফসল বিক্রি না হবার কোনো ভয় থাকে না এবং অধিকাংশ সময় খুব ভালো দামও পাওয়া যায়। লাভ 10 কাঠা জমিতে 3,3500 টাকা খরচ হয়েছে, তা 10 থেকে 12,000 টাকার এখন বিক্রি করেছি, এখনও চলছে। এই তো আমরা সমস্যায় পড়লে রথীন্দ্র কৃষি এবং কিংবা সমস্যা না মিললে কিষাণ কল সেন্টারে আমরা পরামর্শ নিয়ে আমরা চাষবাস করি। বিকল্প চাষের অধিক মুনাফা যোগেন ঘোষকে শুধু যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে তাই নয়, তার সংসারের হালও ফিরিয়েছে। তাকে আরও নতুন নতুন বিকল্প চাষ করার সাহস এবং আরও বেশি অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হবার উৎসাহ দিয়েছে। ধরুন আগে একঘেয়েমি চাষ, ধান গম সরষে এই করতাম, এই করে আমাদের সংসার চালাতে একটু অসুবিধায় পড়তাম। এখন বিভিন্ন রকমের চাষাবাদ করি, সবজি, সেই সব করে দুটো পয়সার মুখ দেখতে পাওয়া যায় এবং সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।